অদ্ভুত এই কোম্পানিটা কিন্তু অলমোস্ট শেষ হতে চলেছে, মানে অলমোস্ট ফিনিশ, 80% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। কোম্পানির বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনারা জানেন না সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে বলছি। ইনফ্যাক্ট এই ভিডিওটা যখন আগেও এই স্টকটা নিয়ে বলেছিলাম এবং সেই সময় কোম্পানিটা কিন্তু এত খারাপ হাল ছিল না, ইভেন আমিও এতে ইনভেস্টেড রয়েছি। এই পরিস্থিতিতে কোম্পানিটা কিন্তু অলমোস্ট ফিনিশ। আজকের ভিডিওর মধ্যে আমি যে কথা বলতে চলি সেটা কিন্তু একদম স্ট্রেট অকপটে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে কোম্পানিটা সম্পর্কে। এই কোম্পানিটা সে সময় কিন্তু অনেকগুলো আশা জুগিয়েছিল এবং অনেকগুলো আমরা দেখেছিলাম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এসেছিল। ইনফ্যাক্ট সেসবগুলো সবই রয়েছে, তা সত্ত্বেও কেন আজকের এই ভিডিওর মধ্যে বলবো এই কোম্পানিটিকে অলমোস্ট শেষ হয়ে গেছে। কোম্পানির উপায় কি রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে? এই কোম্পানিটিকে অপারেটর গেম হিসেবে টার্গেটেড হয়ে গেছে। এই কোম্পানির ভবিষ্যৎ কি রয়েছে এবং আমার ইনভেস্টমেন্টটা তাহলে কি হবে? একদম সহজ ভাষায় প্রথম কিছু বলার, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউ অ্যাডভাইজার পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কথাটা এলো সেটা হচ্ছে একদম স্ট্রেট অ্যান্ড সিম্পল, সেটা হচ্ছে কোম্পানিটার কি পরিস্থিতি, কেন এরকম মনে করছি। তার প্রথম কারণ হচ্ছে প্রফিট অলমোস্ট শেষ, কোম্পানির প্রফিট বলে কিছু নেই, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, অথচ কোম্পানিটা 2 বছর আগেও দুর্দান্ত প্রফিট করে যাচ্ছিল। দ্বিতীয়ত ঘটনা হচ্ছে সেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা ডাউন হয়ে গেছে এবং যদি ক্যাশ ফ্লো বলি প্রচুর ক্যাশ ফ্লো রয়েছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। তৃতীয়ত ঘটনা বলছি সেটা হচ্ছে রিটেলারটা একটা ট্র্যাপ সিগন্যাল তৈরি করে দিচ্ছে, অর্থাৎ এমনভাবে এটা পড়ে চলেছে নিচের দিকে, সেটা কিন্তু রিটেলারদের পক্ষে মারাত্মক ক্ষতিকর অবস্থা হবে এবং এখনও এই মুহূর্তে অনেক রিটেলার এই পেনি স্টক 8 টাকা স্টক মনে করে কিনছে। আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে রিসেন্টলি প্রোমোটার কিন্তু কোম্পানিটাতে প্লেজ করেছে, 38% প্লেজ হয়েছে। কোম্পানিটার কী নাম? ওয়ার্ল্ড উইজার্ড ইনোভেশন। একসময় আমাদের কিন্তু দারুণ এটা ইন্টারেস্ট দিয়েছিল, মানে বিদেশের একটা বিরাট বড় একটা প্রজেক্ট পেয়েছিল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়। সেখানে কিন্তু ওরা নিজেরা যে বিরাট বড় প্রজেক্ট, সেটা মার্কেট ক্যাপ থেকে বহুগুণ বড় ছিল এবং সে অনুযায়ী কাজ শুরু হয়ে গেছিলো। আমরা তখন দেখেছিলাম ফান্ডামেন্টাল কিন্তু খারাপ ছিল না এবং প্রফিটেবিলিটি বিগত 5 বছরে খারাপ ছিল না। তা সত্ত্বেও কোম্পানি প্রেজেন্টলি আমরা দেখতে পেলাম 1.5 বছরের মধ্যে মারাত্মক পতন ঘটলো। আমি সে সময় কিনেছিলাম। অবশ্যই এখান থেকে শেখার কতগুলো বিষয় রয়েছে। প্রথম বিষয় জিনিস জানবে সেটা হচ্ছে যখনই যে কোম্পানিতে তোমরা খুব বেশি কনফার্ম থাকবে না সেই কোম্পানির স্টেক কিনবে কিন্তু খুব সামান্য পরিমাণে, অর্থাৎ তোমার পোর্টফোলিও 1 থেকে 2% বেশি হবে না। যে কারণের জন্য আমি কেনা থাকা সত্ত্বেও আমার পোর্টফোলিওতে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলেনি কোম্পানিটা। কিন্তু অনেকে এমন রয়েছে, এমন সিচুয়েশন, এমন লোক একসঙ্গে হাজার কোয়ান্টিটি কিনে রেখেছে যাতে কিনা বিরাটভাবে চেঞ্জ হতে পারে। কিন্তু এই লোভটাই স্টক মার্কেট আমাদেরকে প্রথম দিন থেকে শেখায়। এই লোভটা শিখতে বছর কেটে যায় যে লোভ কতটুকু করব, কতটুকু লোভকে আমি প্রশ্রয় দেবো। এমন হতে পারে, আফসোস হতে পারতো হয়তো যে আগামী দিনে কোম্পানিটা এত গুণ হয়ে গেছে সে সময় সুযোগ চলে নিতে পারবে না। এই ধরনের চিন্তা আপনার আনবে না। এবার আসছি স্ট্রেট কোম্পানিটার দিকে। অন অ্যান অ্যাভারেজ আমার যে ভ্যালু ছিল, অ্যাভারেজ ভ্যালু ছিল 35 এবং এখন সেটা কমতে 7 টাকা 90 পয়সা চলে এসছে। কেনগুলোর মধ্যে প্রথম আমি 1 নম্বর কথা বলবো, কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু কমে গেছে। Q3 ফাইন্যান্সিয়াল 2026-এ আমরা দেখলাম প্রফিট অলমোস্ট 99% ডাউন হয়ে গেছে এবং প্রফিটেবিলিটিতে মানে যাতা অবস্থা, সিচুয়েশন খুব খারাপ। এবং আরেকটা ঘটনা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। কোম্পানি ক্যাশ ফ্লো এবং সেলস দুটোই ডাউন হয়েছে। ক্যাশ ফ্লো প্রচুর উইক হয়ে গেছে। উইক ক্যাশ ফ্লো মানে কিন্তু একটা বড় মাপের ডেঞ্জার সিচুয়েশন তৈরি করে। 3 নম্বর যে কথাটা বলবো, রিটেলাররা কিন্তু প্রচুর কিনছে। আমি যে কথাটা শুরুতেই বলছিলাম, রিটেলাররা এতে ট্র্যাপ হয়ে যায়। 99% প্রোমোটারের ইন্টারেস্টেড দ্যাট টাইপ অফ কোম্পানি। এরা মনে করছে 7 টাকার কোম্পানি আগামী দিনে বিরাট কিছু করতে পারে। 75%-এর কাছাকাছি রিটেলার বসে আছে, ভাবতে পারো। আর ইনস্টিটিউশনাল বা স্মার্ট মানি এখানে কিন্তু কিচ্ছু নেই। এগুলো কি প্রশ্নচিহ্ন তৈরি করে না? কেন এত টাকা এত স্টক কিনবে? 7 টাকায় কিনে কি ভাবছো 7,000 টাকা হবে, 700 টাকা হবে? নো, কোম্পানির ফান্ডামেন্টাল এই মুহূর্তে বলছে খুব খারাপ। সুতরাং এই মুহূর্তে কিছু করার নেই। এছাড়া কি হয়েছে, প্রোমোটার যারা রয়েছে তারা কিন্তু বন্ধক করে দিয়েছে তাদের শেয়ার। যেটুকু প্রোমোটার হোল্ডার রয়েছে তারাও সেটা বন্ধক রেখেছে। কেন এত বন্ধক রাখার কী প্রয়োজনীয়তা পড়েছে? এটা একটা বড় কথা। এছাড়া কোম্পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফ্রি ফ্লো মানি বা ক্যাপিটাল অথরাইজেশন যে ব্যাপারটা, সেটাও কিন্তু খুব খারাপ সিচুয়েশন। অর্থাৎ কোম্পানি কিন্তু যে লিকুইডিটি প্রবলেম আসার সম্ভাবনা রয়ে গেছে কোম্পানির ক্ষেত্রে। আর যদি ফাইনালি টেকনিক্যালি কথা বলি, সেখানে কিন্তু সকল প্রকার মুভিং অ্যাভারেজের নিচে কোম্পানিটা ডাউন করছে। এই মুহূর্তেও কেউ না কেউ বা অনেকে কিন্তু কেনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। তাহলে এবারে আসবো সেকেন্ড প্রশ্নের দিকে, কেন এত পড়ছে আমরা বুঝে গেলাম।
বিকজ ফাইন্যান্সিয়াল উইক রয়েছে, সেকেন্ড ওয়ান ট্র্যাপ হওয়ার জায়গা চলে গেছে, তারপরে হচ্ছে কি ইনভেস্টমেন্ট মার্কেটের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, এই কারণগুলো রয়েছে। এবারে উপায়টা কি রয়েছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপায় হচ্ছে এক নম্বর কথা সেটা বলবো, যদি বেশি আপনারা কিনে থাকেন কেউ এই কোম্পানিটা, তাহলে অফকোর্স এটা থেকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন লস বুক করে, কারণ ভবিষ্যতে আরও লস আসতে পারে কোম্পানিটার, সুতরাং লস বুক করতে পারেন। যদি অল্প পরিমাণ কিনে থাকেন, পোর্টফোলিও 1 or 2 to 5% ম্যাক্সিমাম, তাহলে এটাকে হোল্ড করুন যতক্ষণ পর্যন্ত একটা পজিটিভ খবর না আসে, তারপরে এক্সিট করে যাওয়াটা বেটার হবে বলে মনে করি। আর সেকেন্ড কোশ্চেন আসছে সেটা হচ্ছে কি এখন কিনবো কিনা, অনেকে জিজ্ঞেস করে, সেই উত্তর হচ্ছে সিম্পল নো। এই মুহূর্তে কোনো রকমভাবে নতুনভাবে কেনা নয়। অনেকে বলছে অ্যাভারেজ ডাউন করবো, অর্থাৎ যখন স্টকটা পড়তে থাকছে, এখন আমার 35 টাকা আছে, তাহলে আমি কি আরও 1000 2000 কিনে নেবো যাতে কিনা ওই ভ্যালুটা কমে গিয়ে 7 টাকা 8 টাকা চলে আসে? বিগ নো, একদমই না। যেটুকু পড়ে আছে সেটুকু থাক, কোনো লোভ নেই, কোনো অ্যাভারেজ করার কোনো প্রয়োজনীয়তা, যেরম চলছে সেরম চলুক। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এবার আসছে অপারেটর গেম কিনা। এখনও এই পরিস্থিতি দেখেও বোঝা যাচ্ছে না অপারেটর গেম সিচুয়েশন কি না, কারণ এখনও কোম্পানি কিন্তু ভবিষ্যৎ কিন্তু রয়েছে। ভবিষ্যৎ কেন রয়েছে এবার আসবে সেই প্রশ্নটা দিয়ে। কোম্পানি ভবিষ্যৎ বলতে ইলেকট্রনিক ভেহিকেলসের উপর কোম্পানি কাজ করছে। এর বিজনেসটা রয়েছে ই জয় বাইক বলে, এই কোম্পানির যে মডেলটা ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের যথেষ্ট সুনাম রয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল এবং বাইরে সারা ভারতে, কিন্তু এরা কিন্তু যাকে বলা হয় ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে, প্রচুর শপ রয়েছে এবং সেখানে প্রচুর বিক্রি হচ্ছে। এই বিক্রির পরিমাণটা কিন্তু খুব কম হয়নি। যদি সেলস গ্রোথটা একটু লক্ষ্য রাখেন, দেখবেন সেলস গ্রোথ কিন্তু দারুণভাবে ইন্ডিকেট করছে পজিটিভ সাইন, গ্রিনস রয়েছে। প্রফিটেবিলিটি কমে গেছে, অফকোর্স প্রফিটেবিলিটি কমার অনেকগুলো কারণ রয়েছে, এবারে কারণগুলো সেগুলো সব বলতে থাকছি। নাম্বার 1 হচ্ছে কম্পিটিশান। আমরা দেখতে পাচ্ছি এই ইভি সেক্টরে, ইভি স্কুটার এই বা ইভি 3 হুইলার যেগুলো টোটো টাইপ বা 4 হুইলার রয়েছে, সেগুলো ক্ষেত্রে সব থেকে বড় জায়গা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা মানে কুটির শিল্পের মতো হয়ে গেছে। সকলে ছোটোখাটো যে কোনো কোম্পানি কিন্তু ইভি স্কুটার বের করা শুরু করে দিয়েছে। ফলে এই জন্য এদের কম্পিটিশনের মুখে পড়তে হয়েছে। সেলস ভালো রয়েছে কারণ এদের গুডউইল ভালো থাকার জন্য, কিন্তু তবুও এদের কিন্তু একটা কম্পিটিশান থাকছে। যেহেতু এদের আউটলেট প্রচুর রয়েছে সেজন্য এদের বিক্রিটা ভালো হচ্ছে। এবার আসছি এর সঙ্গে সম্পর্ক। কম্পিটিশান থাকতে পারে, কিন্তু যেসব কোম্পানিগুলো পুরনো কোম্পানি, যেগুলো পায়োনিয়ার কোম্পানি, ভবিষ্যতে যখন ব্যাটারি অ্যাসেসমেন্ট বা ব্যাটারি রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজকর্ম চলছে সেখানে এই কোম্পানিটা কাজ করছে, তার মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে কোম্পানিটার ফিউচার কিন্তু আসতে পারে। অর্থাৎ ব্যাটারিকে যখন এর সঙ্গে যুক্ত করতে, যাকে আমি বলছিলাম ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, সমস্ত কিছুকে ওরা কিনে নিচ্ছে, নিয়ে নিজেদের মধ্যে ইন্টিগ্রেশন তৈরি করে যখন জিনিসটা তৈরি করবে, আলটিমেটলি সেটা কিন্তু একটা বুম হতে পারে। একটা ঘটনার কথা বলবো, সেই ঘটনার কথা বলে শেষ করছি। প্রোমোটার শুধুমাত্র কিন্তু ধান্দাবাজির জন্য বা চুরি করার জন্য কিন্তু তারা কখনোই এই কোম্পানিতে প্লেজিং করে না, এবং হতে পারে যদি সেরকম অসৎ প্রোমোটার হয়, তারা অল্প দিন ধরে কাজ করে চলেছে তাদের ক্ষেত্রে হয়, কিন্তু বহুদিনের পুরনো যেসব কোম্পানিগুলো থাকে তাদের যে প্রোমোটার, তাদের চিন্তাভাবনা কোনো দিনই অল্প দিনের জন্য হয় না, তারা লং চিন্তাভাবনা করে। আমরা যেরকম লং টাইম চিন্তা করি, ওরাও সেরকম লং টাইমে চিন্তা করে। সেই জন্য এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রোমোটার প্লেজ করছে টাকার জন্য, তাদের প্রচুর টাকা দরকার, কারণ যেসব অর্ডার পেয়েছে সেগুলোকে কিন্তু যদি ওরা না দিতে পারে তাহলে আলটিমেটলি বিরাট ক্ষতি হয়ে যাবে। কারণ অর্ডার এক্সিকিউশন যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু মুশকিল। ওরা চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি এটার জন্য দরকার পড়ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আনবিলিভেবল লেভেল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যার ফলে কিন্তু মার্কেটের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। প্রফিটেবিলিটি কেন কমে যাচ্ছে? আমি আগেই বললাম কম্পিটিশন। কিন্তু সেলস কেন বাড়ছে? কারণ এদের প্রচুর আউটলেট রয়েছে। কোম্পানি কেন ডাউন ট্রেন্ড রয়েছে? প্রোমোটার প্লেজ করছে। প্রোমোটার কেন প্লেজ করছে? তাদের টাকার প্রয়োজন পড়ে গেছে বলে। এই মুহূর্তে ক্যাশ ফ্লো উইক কেন? এই মুহূর্তে কোম্পানির হাতে ক্যাশ নেই। কেন ক্যাশ নেই? কারণ কন্টিনিউয়াসলি র মেটেরিয়াল কিনতে এদের সব টাকা খরচ হয়ে চলেছে। তাহলে এইগুলো হলো এক টাইপ অফ এক্সপ্লেনেশন, কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে সব কিছু হয় না। কোম্পানিকে কিন্তু খুব সিরিয়াসলি নজর রাখতে হবে আগামী দিনের জন্য। আমি এই মুহূর্তে যেটা বলতে পারি, যেহেতু আমি কিনে রেখেছি, আমি এটাকে হোল্ড করছি ফর এভার টাইম। হতে পারে কোম্পানি যদি খারাপ হয়, যেহেতু আমার পার্সেন্টেজ খুব কম পোর্টফোলিওতে, সে কারণে এই কোম্পানি আমাকে খুব একটা ব্যথা দেবে না। ইনফ্যাক্ট কোম্পানি যদি জিরোতেও চলে যায়, আলটিমেটলি তাতে আমার কোনো খুব একটা প্রবলেম হবে না। সেকেন্ড ওয়ান, যখনই যে স্টক কিনবেন, যদি পেনি টাইপের স্টক হয়ে থাকে, এমন ধরনের অবস্থাতে কিনবেন যেটুকুটা আপনার পোর্টফোলিও কোনো রকমভাবে নেগেটিভিটি না আনতে পারে।